আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন এবং বিশ্বের যেখান থেকে আমাদের প্রোগ্রামটি দেখছেন সবাইকে ফোকাস লিস্ট 24 এর পক্ষ থেকে স্বাগতম। প্রিয় দর্শক, এখন থেকে জাস্ট 25 মিনিট আগে আমাদের ডেস্কে যে খবরটি এসেছে, নেপাল এবং চীন সীমান্তে ঘটে যাওয়া যে ভয়াবহ প্লাবন, সেই প্লাবনে মৃতের সংখ্যা বেড়ে 360 ছোঁয়াছে আর নিখোঁজ সংখ্যা বেড়ে 1400-তে গিয়ে দাঁড়িয়েছে এবং ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা এবং নিখোঁজের সংখ্যা আরো বাড়তে পারে। দর্শক, কেন এই প্লাবনটি হঠাৎ করে হলো এত মাইল স্পিডে এবং কোনো সিগন্যাল ছাড়াই, কোনো পূর্বাভাস ছাড়াই, এবং কোত্থেকে কিভাবে এই প্লাবনটা ধেয়ে আসলো নেপালের দিকে, সে বিষয়ে বিস্তারিত কথা বলবো। এরপর আন্তর্জাতিক বিশ্বে আজকে এমন এমন গুরুত্বপূর্ণ এতগুলি তথ্য এসে হাজির হয়েছে যে কোনটা আসলে রেখে কোনটা বলবো সেটা নিয়ে কিন্তু আমরা অনেকটা মতিভ্রম অবস্থায় আছি। প্রিয় দর্শক, একটু আগে কিন্তু আরেকটা খবর আসলো আমাদের ডেস্কে, যা হলো ইরান আবারও হরমুজ প্রণালীর খুব কাছাকাছি মার্কিন যুদ্ধজাহাজে তারা মিসাইল আক্রমণ করেছে এবং সে আক্রমণের পর যুদ্ধজাহাজটি কিন্তু হরমুজ প্রণালী ছেড়ে পালিয়েছে। এরপর থাকছে আগামী বৃহস্পতিবার সৌদি আরব সফরে যাচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং তার সাথে আরো কয়েকজন সেই সৌদি আরব সফরে যাবেন। তবে ধারণা করা হচ্ছে এ সফরে হয়তোবা মক্কা চুক্তিতে বাংলাদেশের অবস্থান পাকাপোক্ত হতে পারে। দর্শক, এদিকে পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের ভয়াবহ উপস্থিতি, সে বিষয়ে আপনাদের সাথে থাকবে আলোচনা। এরপর আছে সিরিয়াতে তুরস্কের প্রায় 4 লক্ষ সেনাবাহিনী জড়ো করার একটা তথ্য এবং অনেক তুর্কি সামরিক সরঞ্জাম সিরিয়াতে এনে জড়ো করার কিছু তথ্য পাওয়া গেছে। এরপর থাকছে দখলদার রাষ্ট্র অর্থাৎ ইসরায়েলের বিরুদ্ধে পাকিস্তানের নতুন ঘোষণা। দর্শক, এবার চলুন আমরা এক এক করে পুরো সংবাদে চলে যাই। সর্বপ্রথম যে তথ্য দিয়েছি আপনাদেরকে, নেপাল এবং চীন সীমান্তে হঠাৎ করে সৃষ্ট প্লাবন, যে প্লাবনটি ইতিহাসে অর্থাৎ পৃথিবীর ইতিহাসে এরকম প্লাবন কবে হয়েছে তার কোনো আসলে সঠিক হিসেব নেই। তবে যে প্লাবনটি হঠাৎ তৈরি হয়েছে সেটা এত ভয়াবহ ছিল যে যেটা অনেকটা কিয়ামতের দৃশ্যটা কিন্তু দেখেছে বলে যারা প্রত্যক্ষদর্শীদের প্রকাশ। প্রায় 300 ফুট উঁচু হয়ে যে প্লাবনটি ধেয়ে এসেছে নেপালের মধ্যে এবং সীমান্ত এলাকার সবগুলো তছনছ করে দিয়েছে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই। সে প্লাবনটি মূলত তার উৎস ছিল হিমালয়ের পাদদেশ, যেখানে কঠিন বরফ ছিল এবং পাশাপাশি সে বরফগুলো গলে সেখানে যে নদী তৈরি হয়েছে সেখানে হঠাৎ করে বরফ চলে এসে পানির স্তর অনেক বেড়ে গেছে এবং এই পানি পার্শ্ববর্তী যে বাঁধ রয়েছে হ্রদের, সে বাঁধটি ভেঙে একসাথে সবগুলো পানি এই নেপালের এবং চীনের কিছু অঞ্চল দিয়ে নেপালে ঢুকে পুরো নেপালকে তছনছ করে দিয়েছে। দর্শক, প্রশ্ন হলো কেন এই প্রবাহ হঠাৎ করে তৈরি হলো? আমেরিকার প্রত্নতত্ত্ববিদরা একটা মেসেজ তারা দিয়েছেন। তারা বলেছেন যে এই অঞ্চলে হঠাৎ করে একটা ভূমিকম্প হয়েছে আর এই ভূমিকম্পের ফলে হিমালয়ের পাদদেশ থেকে যে বরফ ছিল সে বরফ কিন্তু অতিরিক্ত পরিমাণে সে বরফ চলে এসেছে নদীতে এবং সে বরফ গলে দ্রুত গলে তার পানি আস্তে আস্তে সেখানে যেটা হ্রদ ছিল তার ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে এবং চীনের যে স্যাটেলাইট চিত্র, এই স্যাটেলাইট চিত্র থেকে স্পষ্টভাবে দেখা গেছে যে এই হ্রদটি এবং যে প্রান্ত দিয়ে তার পানি প্রবাহ করে, অর্থাৎ যেখান থেকে নদীর উৎস তৈরি হয়েছে সেখানে অনেকগুলো জঞ্জাল মিলে একটা ব্লকেট তৈরি করেছিল, অর্থাৎ ডাস্ট বা অনেক কিছু ময়লা ইত্যাদি মিলে আস্তে আস্তে সেখানে একটা কৃত্রিম বাঁধ তৈরি হয়। আর এই বাঁধের মধ্যে কিন্তু ফুলে ফেঁপে উঠেছে পানির স্তর।
আর সে স্তর হঠাৎ করে এই বাঁধটা ভেঙে একসাথে ছুটে গেছে এই সমস্ত পানি, সাথে নিয়ে নুড়ি পাথর, বড় বড় পাথর, ছোট পাথর এবং কাদামাটি সহ এই পানিগুলো তীব্র বেগে ছুটে গেছে চীনের কিছু অঞ্চল এবং নেপালের মধ্য দিয়ে। আর চীন এবং নেপালের সীমান্তে যে এলাকা, সেটা মুহূর্তের দুমড়ে মুচড়ে সব চুরমার হয়ে গেছে। কিছু মানুষ হয়তোবা মহান সৃষ্টিকর্তার কৃপায় বেঁচে গেছেন, কিন্তু যারা বেঁচে গেছেন তাদের রিপোর্ট, তারা সচক্ষে যেটা দেখেছেন সেটা বর্ণনা করেছেন এমন ভাবে যে তারা বুঝে উঠতে পারেনি। সবকিছু স্থির ছিল, আকাশ স্থির, ওয়েদার ভালো, কোনো কিছুই কিন্তু ব্যতিক্রম হয়নি, বা এটা কোনো টর্নেডো সাইক্লোনও ছিল না যে আগে থেকে সতর্ক করা হবে। সবকিছু শান্ত। এই শান্তর মধ্যে দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এই বড় ধরনের আঘাত আসে এই নেপালি জনগণের উপরে। ছাদে আটকে যাওয়া একজন মানুষ, তাকে উদ্ধার করেছে হেলিকপ্টার টিম। সে বলেছে যে আমরা চিন্তা করছি যে ছাদে উঠে গেলে আমরা বেঁচে যাব, তবে ছাদে উঠেও কিন্তু আমরা বাঁচতে পারিনি। সেখানেও কাদা জল, অর্থাৎ জল তো জল, জলের সাথে কাদা এসে তাদেরকে ঢেকে ফেলে। তার স্ত্রী এখনো মনে হয় অনেক কাদার নিচে সে রয়ে গেছে, তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। সম্ভবত সে আর নেই, এই ধরনের তিনি তথ্য দিয়েছেন। তো আপনারা কল্পনা করুন যে ছাদে তিনি অবস্থান করেছেন, সে ছাদটি প্রায় 3 তলার ছাদ। তো সে ছাদে পর্যন্ত যদি কাদা উঠে যায় পানির স্রোতের সাথে, তাহলে কি পরিমাণ পানি এসেছে আপনারা কল্পনা করে দেখুন। বিভিন্ন মিডিয়া থেকে আমরা যে তথ্য পেয়েছি সেটা হলো প্রায় 100 মিটার উঁচু ঢেউ, পানির ঢেউ নিয়ে এসেছে নেপালে। এই পরিমাণ ঢেউ নিয়ে নেপালে ঢুকেছে পানি। মুহূর্তের মধ্যে বাড়ি গাড়ি, রাস্তাঘাট, মানুষের বিভিন্ন স্থাপনা সবকিছু কিন্তু দুমড়ে মুচড়ে সব নিয়ে গেছে স্রোত। মানুষ দৌড়ে, গাড়ি নিয়ে দৌড়ে পালিয়েও বাঁচতে পারেনি। পায়ে দৌড়ালে তো বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না। গাড়ি নিয়ে কিন্তু দৌড় দিচ্ছে, সেই গাড়িও কিন্তু পালিয়ে বাঁচতে পারেনি। গাড়ি সমেত মানুষ অর্থাৎ ধুয়ে নিয়ে গেছে এই প্রবল স্রোত। দর্শক, এবার ভাবুন যে দৃশ্যটা কেমন ছিল। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি মৃতের সংখ্যা যাতে আর বৃদ্ধি না হয় এবং নিখোঁজ যাতে আর বৃদ্ধি না হয়। এভাবে যদি মৃতের সংখ্যা বাড়তে থাকে, নিখোঁজের সংখ্যা বাড়তে থাকে, তাহলে ধারণা করা হচ্ছে যে প্রচুর মানুষ কিন্তু নিহত হয়েছে হঠাৎ আকস্মিক 1-1.5 ঘন্টার এই তাণ্ডব লীলায়। দর্শক, এবার আসছি ইরানের আক্রমণ, যে আমেরিকান যুদ্ধজাহাজে কিছুক্ষণ পূর্বে আমরা যে তথ্যটি পেয়েছি সেটা শেষ করে কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে আসছি। ইরান আবারও হরমুজের উপকণ্ঠে মার্কিন যুদ্ধজাহাজে তারা মিসাইল আক্রমণ করেছে। তার কারণ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের মেসেজ পেয়ে আজকে কুয়েতের একটি অয়েল ট্যাঙ্কার হরমুজ প্রণালী পার হওয়ার সাহস দেখিয়েছিল। আর এই কুয়েতের অয়েল ট্যাঙ্কারটি যখন হরমুজের ইরানের দেওয়া রেড লাইন ক্রস করে ভেতরে ঢোকে, ঠিক তখনই কিন্তু বিপত্তিটা ঘটে। সেখানে কিন্তু ইরানের রাখা মাইনেই প্রথম বিস্ফোরিত হয় এই কুয়েতের বড় ট্যাঙ্কারটি। তার মানে হলো কুয়েতকে আমেরিকা মেসেজ দিয়েছে যে তারা তাদের প্রযুক্তি দিয়ে হরমুজের উপকণ্ঠে এবং হরমুজের মধ্যে ইরান তারা পেতে রাখা মাইনগুলো মার্কিন যুক্তরাষ্ট্র পরিষ্কার করে ফেলেছে। সুতরাং এখন রাস্তা নিরাপদ, তারা যে কোনো মুহূর্তে তাদের ট্যাঙ্কারটা এখান থেকে হরমুজের মধ্যে নিয়ে যেতে পারে। আর কুয়েতের কর্তৃপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের এই দেওয়া মেসেজটিকে বিশ্বাস করে তারা তাদের ট্যাঙ্কারটি নিয়ে আসছিল। আর তখনই কিন্তু ওই জাহাজের সিগন্যাল পাঠায় ইরান কর্তৃপক্ষ। সিগন্যালকে তারা থোড়াই কেয়ার না করে তারা হরমুজ দিয়ে পার হতে যাচ্ছিল। আর যখন রেড লাইন ক্রস করে তখন নিচ থেকে ইরানের পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হয়ে জাহাজটি কিন্তু আঘাতপ্রাপ্ত হয় এবং জাহাজের অনেক ক্ষতি হয়। আর তখনই কিন্তু আমেরিকার যুদ্ধজাহাজ এবং যুদ্ধজাহাজে রাখা বিমানগুলি আকাশের দিকে উড্ডয়ন শুরু করে। ঠিক এই মুহূর্তে ইরানের সেই হরমুজ উপকণ্ঠ থেকে মিসাইল গিয়ে আঘাত করে
মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে। তখনই যুক্তরাষ্ট্র সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। দর্শক, এই খবরটি বড় বড় কোনো গণমাধ্যম কিন্তু আজকে দেয়নি, তবে আমরা কিছুক্ষণ আগে সেটা আমাদের ডেস্কে পেয়েছি। এই তথ্যটা আমরা আপনাদেরকে হয়তোবা দিতে পেরে নিজেদেরকে, এবং এই তথ্যটা হয়তোবা আপনারা সামনে আরো গণমাধ্যমে শুনবেন। এরপর দর্শক, দেখা যাক যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই বিষয়ে কোনো জবাব আসে কিনা। তবে আজকে কাতারের মধ্যস্থতা ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কথা চলাচলের বিষয়ে আমরা শুনতে পেরেছি। সেখানে কাতারের মাধ্যমে ইরানকে রিকোয়েস্ট করা হয়েছে যে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার জন্য। খুলে দিলে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিষয়ে অনেক কিছু শিথিল করবে। তো এর জবাবে ইরান যে জবাবটা দিয়েছে সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এতটা সুখকর জবাব বলে বিশ্লেষকরা আশা করছেন। এতটা সুখকর জবাব নয় বলে বিশ্লেষকরা আশা করছেন। ইরান সে জবাবে এরকম বলেছে যে যদি ইরানের শর্তগুলি মার্কিন যুক্তরাষ্ট্র মেনে চলে এবং এই অঞ্চল থেকে তাদের ঘাঁটিগুলো সরিয়ে নেয়, তাহলে তারা হরমুজ পুরোপুরি ওপেন করার বিষয়ে চিন্তা ভাবনা করতে পারে। এছাড়াও হরমুজ নিজেদের নিয়ন্ত্রণে রেখে হরমুজের বিভিন্ন রকমের চার্জ আদায় টাদায় এগুলো তো ইরান যোগ করেছে। সুতরাং এই কথাটা আসলে আর বলে সময় নষ্ট করে উপায় নষ্ট করার প্রয়োজন নেই, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের শর্তগুলি যে মানতে পারবে না সে বিষয়টা কিন্তু আগে থেকে অনেকটা ক্লিয়ার। দর্শক, এবার আসছি আমরা বাংলাদেশ প্রসঙ্গে। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বৃহস্পতিবার সৌদি আরব যাচ্ছেন। তার সফরের সাথে তার সঙ্গে কি হচ্ছে সে বিষয়ে সঠিক তথ্য আমাদের কাছে না আসলেও আমরা আশা করছি আপনাদেরকে আমরা সেটা অল্প সময়ের ব্যবধানে দিতে পারবো। তবে সেটার চাইতে বড় গুরুত্বপূর্ণ কথা হলো হুমায়ুন কবির এখন সৌদি আরব সফরে যাচ্ছেন কেন। যদিও বাংলাদেশের রাষ্ট্রের পক্ষ থেকে এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এর আগেও বলা হয়েছে যে সৌদি আরবের পাকিস্তান এবং তুরস্ক মিলে যে মক্কা চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে সেই চুক্তি নিয়ে বাংলাদেশের আগ্রহ আছে। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীও কিন্তু এক তথ্য দিয়েছেন। আজকে আমরা তথ্য পেলাম হয়তো বাংলাদেশের প্রধানমন্ত্রীও এ ধরনের পজিটিভ মন্তব্য করেছেন মক্কা চুক্তি নিয়ে। অর্থাৎ তার মূল কথা হলো, যদি বাংলাদেশ যদি মক্কা চুক্তির অংশগ্রহণকারী রাষ্ট্রগুলোর পক্ষ থেকে কোনো প্রস্তাব পায় তাহলে সেটা বাংলাদেশ হয়তো গ্রহণ করবে। তার কারণ এই মক্কা চুক্তিতে বাংলাদেশের অনেক স্বার্থ সংশ্লিষ্ট আছে এবং সেখানে মূলত বাংলাদেশি লাভবান বেশি হবে। প্রিয় দর্শক, আমরা চোখ রাখছি হুমায়ুন কবিরের সফরের উপরে। দেখা যাক হুমায়ুন কবির সৌদি আরব সফরে যাওয়ার আদ্যপ্রান্ত আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। প্রিয় দর্শক, বিশ্লেষকরা ভাবছেন যে হয়তো হুমায়ুন কবির এই সফরের মধ্যে দিয়ে মক্কা চুক্তিতে অংশগ্রহণ করতে পারে বাংলাদেশ। তবে সরকারের কিছু কর্মকর্তা বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা বলেছেন যে হুমায়ুন কবির সৌদি আরব সফরে যাচ্ছে, সেখানে বাংলাদেশ এবং সৌদি আরবের দ্বিপক্ষীয় বাণিজ্য এবং সেখানে শ্রম বাণিজ্যের কথা বিভিন্ন কথা আসবে। তবে মক্কা চুক্তির বিষয় হয়তো বা সেখানে উপস্থাপন হতেও পারে বা নাও হতে পারে, সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো ক্লিয়ার তথ্য পাওয়া যায়নি। তবে সেই তথ্য কিন্তু নিশ্চিত হওয়া যাবে হুমায়ুন কবিরের সফরের পর। প্রিয় দর্শক, এবার আসছি আমরা যে সিরিয়াতে তুরস্ক প্রায় 4 লক্ষ সেনাবাহিনী জড়ো করার বিষয়ে যে তথ্য আমাদের ডেস্কে এসেছে, এবং সিরিয়াতে যে তুরস্কের অনেকগুলি যুদ্ধ সরঞ্জাম, ট্যাঙ্ক বহর থেকে শুরু করে বিমান প্রতিরক্ষা থেকে শুরু করে আবার অত্যাধুনিক অনেক যুদ্ধ সরঞ্জাম সিরিয়াতে এনে জড়ো করেছে তুরস্ক। দর্শক, এই সংবাদটি কিন্তু আমরা এর আগেও পেয়েছিলাম, কিন্তু তুরস্কের পক্ষ থেকে এই ব্যাপারে এর কোনো সত্যতা স্বীকার না করায় আমরা কিন্তু আমাদের সামনে সেটা উপস্থাপন করিনি। তবে এখনো কিন্তু তুরস্ক এই ব্যাপারে কোনো কথা বলেনি। বিভিন্ন মিডিয়া এটা চাউর করে ফলপ্রসূ করে বলছে, বিধে আমরা আপনাদেরকে সঠিক কথাটা বলছি যে
এই ধরনের 4 লক্ষ সেনাবাহিনী তুরস্কের জড়ো করার কথা বিষয়ে তুরস্কের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি কোনো মাধ্যমে এ পর্যন্ত। আর সেখানে যে পরিমাণ অস্ত্র এরা জড়ো করেছে সে বিষয়ে তুরস্ক কোনো ব্রিফিংস দেয় নাই কোনো মাধ্যমে আজ পর্যন্ত। তবে পাকিস্তানে তুর্কি সামরিক বাহিনীর বিমান অর্থাৎ কার্গো বিমান, সামরিক বাহিনীর কার্গো বিমান, বেশ কয়েকটা কার্গো বিমান পাকিস্তানে দেখা গেছে। এবং আজ পাকিস্তান তাদের ভারত এবং পাকিস্তান সীমান্তে তুর্কি ব্যারাক্টার টিভি ড্রোন, যেটা খুব শক্তিশালী ড্রোন এবং অত্যন্ত কার্যকর যুদ্ধক্ষেত্রে, এই ড্রোনটির আছে সবচেয়ে দূরদর্শী লেন্স, নিখুঁত ভাবে অনেক দূর থেকেও কিন্তু এটা পর্যবেক্ষণ করতে সক্ষম এমন একটা ক্যামেরা এই ড্রোনের মধ্যে রয়েছে। তো এই ড্রোনটি যখন ভারতের সীমান্তে উড্ডয়ন করে তখন নিশ্চয়ই ভারতের সীমান্তবর্তী অবস্থান নিয়ে পাকিস্তানের যাবতীয় তথ্য পাকিস্তানের কাছে চলে এসেছে। তো এইভাবেই কিন্তু পাকিস্তান এবং ভারত প্রায় সংঘর্ষের আবারও নতুন করে সংঘর্ষের মুখোমুখি হতে পারে বলে বিশ্লেষকরা ভাবছেন। আর তুর্কি যে সামরিক বিমানগুলি এখানে এসেছে আসলে পাকিস্তানে, সেটা পাকিস্তানের জন্য কি দিয়ে এসেছে বা পাকিস্তানের কোন কোন সেক্টরে তুর্কি এসে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সে বিষয়ে কিন্তু পাকিস্তানও কোনো কথাই বলেনি, কোনো মাধ্যমে পাকিস্তানের বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে তুরস্কের এই সামরিক বিমানে করে পাকিস্তানে কি সাহায্য গেল, বা দুদেশের মধ্যে মক্কা চুক্তির পর তুরস্ক এভাবে বিশাল পরিমাণ কার্গো বিমান যে পাকিস্তানে পাঠিয়েছে, অবশ্যই সেখানে কোনো না কোনো কিছু হচ্ছে। পাকিস্তানের যে সমস্ত অপশনগুলো হয়তো দুর্বল ছিল সেখানে তুরস্ক তাদের প্রযুক্তি দিয়ে, তাদের সিস্টেম দিয়ে সেটাকে হয়তো বা সবল করে তুলছেন। দর্শক, এরপর থাকছে ইসরায়েলকে পাকিস্তানের যে অহংকার, এটা দিয়ে কিন্তু আজকে শেষ করব আপনার আজকে পরিবেশনা। দর্শক, ভালো করে খেয়াল করুন। বর্তমানে সিরিয়া প্রসঙ্গ নিয়ে কিন্তু সিরিয়াতে যে ইসরায়েল তুরস্কের সামরিক ঘাঁটিতে হামলা করেছে তার জবাবে কিন্তু তুরস্ক যে ব্যবস্থা নিচ্ছে ভূমধ্য সাগরে, মধ্যপ্রাচ্যের দেশসমূহে, পাশাপাশি এটা হচ্ছে লোহিত সাগরে এবং মধ্যপ্রাচ্যের দেশসমূহতে তুরস্কের যে সাজ রব তৈরি হয়েছে বিভিন্ন সিস্টেমে, বিভিন্ন জায়গায় সেনাবাহিনী, আর্টিলারি সরঞ্জাম এবং বাকি আকাশ প্রতিরক্ষা এবং অন্যান্য বিষয় নিয়ে তুরস্কের যে একটা সেটিংস রয়েছে সেটাই কিন্তু বোঝাচ্ছে যে তুরস্ক হয়তো বা ইসরায়েলকে লক্ষ্য করে এগুলো করছে, আর খুব দ্রুত ইসরায়েল হয়তো বা তুরস্ককে আক্রমণ করতে পারে। এটা ভেবেই পাকিস্তান যে ভূমিকা আজকে রেখেছে, পাকিস্তান সরাসরি ইসরায়েলকে বলেছে যে ইসরায়েল যদি তুরস্কে কোনো আক্রমণ করে বা তুরস্কের কোনো স্থাপনা যদি আক্রমণ করে তাহলে পাকিস্তান কিন্তু এই যুদ্ধে জড়ে যাবে। এটা বলে পাকিস্তান মূলত নেতাকাকুকে সতর্ক করেছে। আর এই সতর্ক নেতাকাকু আসলে কতক্ষণ মাথায় রাখেন বা কতক্ষণ মানেন সেটা এখন দেখার বিষয়। দর্শক, তবে পৃথিবীতে আমরা হানানি চাই না, কোনো মারামারি চাই না, চাই সাম্যের অবস্থান, চাই সত্যের জয়। দর্শক, আজ আর নয়, আরো নতুন তথ্য নিয়ে আমরা হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরো দর্শকের কাছে আমাদের কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।